বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সারা জীবন একটা কথা মনে রাখবেন, ইসরায়েল ওই দেশগুলোকে কখনোই ছাড়বে না যারা মুসলিম অথবা তাদের সাথে আসছে। আর তুর্কি তাদের টার্গেটে আছে। এই প্রথমবার ইসরায়েল তুর্কির মিলিটারি অ্যাসিড আর যেখানে তুর্কির আর্মিগুলো ছিল সিরিয়াতে ওই বেসের উপর অ্যাটাক করে দিয়েছে। আর এটা প্রথমবার হয়েছে যে তারা অ্যাটাক করেছে। আর অ্যাটাক করে তারা মেসেজ পৌঁছে দিয়েছে যে তুর্কির নাম্বার এসে পড়েছে, আর তুর্কিকে বাঁচাতে পারেন তাহলে বাঁচিয়ে নিন। আর এটার প্রথম সূচনা হয়েছে সিরিয়া থেকে। দেখুন, নেতানিয়াহুর অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল যে ইরানের মধ্যে রিজিম চেঞ্জ অপারেশন হোক আর তুর্কির মধ্যেও হোক। রিজিম চেঞ্জ অপারেশন ফেল হয়েছে, এটা তুর্কির মধ্যেও অনেক বেশি উপকারে এসেছে। আজকে যেটা হয়েছে সেটা অনেক বেশি অদ্ভুত। ইসরায়েল অ্যাটাক করেছে সিরিয়াতে এই জন্য অ্যাটাক করেছে যে ওর কোথাও না কোথাও মনে হচ্ছিল জোলানিকে তুর্কি সাপোর্ট করছে, আর ও চাচ্ছে ওদের এয়ারফোর্স শক্তিশালী হোক। কারণ কালকে যদি ইসরায়েল সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ তৈরি করে, প্রথমে অ্যাটাক করবে, এরপর এগুলো ও তুর্কি পর্যন্ত নিয়ে যাবে। আর আপনারা জানেন যে জোলানি ও গোলানের পাহাড় পর্যন্ত কম্প্রোমাইজ করে দিয়েছে ইসরায়েলের কাছে। আর জোলানি আগেও ইসরায়েলের বিরুদ্ধে ছিল না, এখনো নাই। আর ওকে যেভাবে ইন্টারন্যাশনাল ভাবে বসানো হয়েছে, যদি ওখানে রাশিয়া থাকতো আর সিরিয়ার মধ্যে বেশারুল আসাদ থাকতো, তাহলে ইসরায়েল এ পর্যন্ত স্বপ্ন দেখতো না যে যেভাবে গোলানের পাহাড়গুলোকে কম্প্রোমাইজ করে দিয়েছে। তো এরা অ্যাটাক করেছে ওখানে যেখানে তুর্কির আর্মিগুলো মজুদ ছিল, যেখানে তুর্কির মিলিটারি জিনিসপত্র ছিল, সেখানে তারা অ্যাটাক করেছে। আর এসব দিক দিয়ে তারা বলছে তুর্কি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে সিরিয়ার মধ্যে, তাদের আর্মিগুলো আসছে, আর সিরিয়ার যে গভর্নমেন্ট তাদের এয়ারফোর্সকে সাহায্য করছে, এই জন্য আমরা প্রথম অ্যাটাক করেছি, এটা ইসরায়েল বলছে। আর এই অ্যাটাক অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর এখন আস্তে আস্তে এই হামলাগুলো বাড়াতে থাকবে। আর ইসরায়েল এটা চাচ্ছে যে তুর্কি কোনো স্ট্রাইক করুক ইসরায়েলের ভিতরে, আর তুর্কি করবেও না। কারণ গাজাতে যখন অ্যাটাক হচ্ছিল তখনই তারা ইসরায়েলের উপর স্ট্রাইক করেনি, তাই এখনো করবে না। ইরান ব্যতীত কেউই ইসরায়েলের উপর স্ট্রাইক করেনি, অথবা লেবানন অথবা ইয়েমেন, তাদের ছাড়া। এরা তো ইরানের প্রক্সি হয়ে কাজ করে। আর কিছু প্রক্সি ইরাকের মধ্যে আছে, তারাও অ্যাটাক করেছে, কিন্তু ডাইরেক্টলি কোনো গভর্নমেন্ট অ্যাটাক করেনি ইসরায়েলের উপর। তো একটা জিনিস 100% শিওর হয়েছে যে যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু গভর্নমেন্টে থাকবে, কোনো এক মুসলিম জাতিকে ও শান্তিতে থাকতে দিবে না। আর ও প্ল্যান করছে আমরা সিরিয়া থেকে হামলা করা শুরু করি, আর এটা বাড়তে বাড়তে তুর্কির বর্ডার পর্যন্ত যাক, এরপর ওখান থেকে আমরা তুর্কির ভিতরে ঢুকে পড়ি। দেখুন, তুর্কি যদি এই আশা করে বসে থাকে যে কালকে ইসরায়েলের সাথে যদি যুদ্ধ হয় তাহলে ন্যাটো আমাদের সাহায্য করতে আসবে, ন্যাটো কখনোই সাহায্য করতে আসবে না তুর্কির। না কোনো মুসলিম কান্ট্রি তুর্কিকে সাহায্য করবে। এই লড়াই তুর্কির একাই লড়তে হবে। আর নেতানিয়াহু তো কখনোই চাইবে না মিডল ইস্টে শান্তি কায়েম হোক, কারণ এতে ওর বিরুদ্ধে মামলাগুলো খুলে যাবে। আসলে ইসরায়েলের মধ্যে ইলেকশন হতে যাচ্ছে, সেখানে ও মনে করছে যদি আমি জিতে যাই তাহলে তো ঠিক আছে, আর যদি আমি হেরে যাই তাহলে আমার বিপক্ষ টিম যাতে মেজরিটি নিতে না পারে। তাই আবারও ইলেকশন হবে, এরপর আবার 3 মাস, এরকম করে করে ততক্ষণ পর্যন্ত আমি প্রাইম মিনিস্টার থাকবো। আর এসব দিক দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে থাকবে, কারণ যুদ্ধ চালিয়ে যেতে না থাকলে ওকে কোর্ট ডাকবে ওর মামলাগুলোর জন্য। আর ট্রাম্প এ পর্যন্ত বলেছিল যে ওর মামলাগুলো মাফ করে দাও, আর ওকে রাষ্ট্রের পক্ষ থেকে মাফ করে দাও, যাতে ওর দুর্নীতির কেসগুলো শেষ হয়ে যায়। তবুও ওকে বারণ করে দেওয়া হয়েছে। আর জোলানি ইসরায়েলের দিকে বেশি ঝুঁকে আছে, আর ও কিছুদিন আগে বক্তব্য দিয়েছে যে ইসরায়েল এবং সিরিয়ার একটা সামরিক চুক্তি হয়ে যাক। যদি এরকমটা হয় তাহলে তুর্কির জন্য সিরিয়ার মধ্যে অপশন বন্ধ হতে থাকবে। তুর্কির স্কোপ সিরিয়ার মধ্যে আছে। সিরিয়ার সরকার যদি তুর্কির মোতাবেক হয় তাহলে কুর্দ বিদ্রোহীদের কন্ট্রোল করা যাবে। আর ওদিকে ইসরায়েল এটা চায় যে সিরিয়ার মধ্যে এরকম একটা সরকার আসুক যারা কুর্দ বিদ্রোহীদের সাপোর্ট করুক, আর এদের দ্বারা তুর্কির মধ্যে অশান্তি সৃষ্টি করা হোক। এটাই তো তাদের প্ল্যান। আর এতে তারা কাজ করছে। যেই দিন সিরিয়াতে ইসরায়েলের আনাগোনা বেড়ে যাবে, সেই দিন থেকে তুর্কির মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, এটা আপনারা মনে রাখবেন। আর এখন সেই কাজ হওয়া শুরু করে দিয়েছে। এখন ইসরায়েল প্ল্যান করছে আমরা সিরিয়া থেকে স্ট্রাইক করা শুরু করি, আর এটাকে তুর্কির সীমানা পর্যন্ত নিয়ে যাই। আর ওখান থেকে উঠে কুর্দ বিদ্রোহীরা তারা তুর্কির মধ্যে হামলা বিস্ফোরণ করতে থাকবে, আর তুর্কি সরকারের উপর প্রেসার আসবে, আর তুর্কি সরকার দুর্বল হবে। আর তারা প্ল্যান করছে
যে রিজিম চেঞ্জ অপারেশন ইরানের মধ্যে হয় নাই সেটা আমরা তুর্কির মধ্যে করব। আর ইসরায়েলের অনেক সময় ধরে তুর্কির উপর নজর আছে, আর এখন ইসরায়েল হামলা করে দিয়েছে। এখন দেখা এটা যে তুর্কি এটার কি জবাব দিবে। আর এখন পর্যন্ত তুর্কির বক্তব্যই সামনে এসেছে, আর ইসরায়েলও ওয়াটার টেস্ট করার জন্য এই হামলা করেছে। তুর্কি এটাতে কি ধরনের রিয়াকশন দেয়। যদি দেখে তারা শুধু বক্তব্যই দেয় তাহলে তারা ভাববে এরা সাহায্য করতে আসবে না। আপনাদের মনে আছে কি, যখন ইসরায়েল বিশারুল আসাদকে সরিয়েছে তখন সিরিয়ার সকল মিলিটারি জিনিসপত্র ধ্বংস করে দিয়েছিল। তাদের নেভি, এয়ারফোর্স এগুলো সব হামলা করে ধ্বংস করে দিয়েছিল, যাতে তারা হামলা করতে না পারে ইসরায়েলের উপর। ইরানকে কেন ভয় পায় ইসরায়েল? এই কারণে যে যেই মিসাইল ইসরায়েলের বুক ছিঁড়ে দেয় সেটা থেকে ইসরায়েল কিভাবে শান্তিতে থাকতে পারে। এখন দেখা যাক তুর্কি কি ধরনের রিয়াকশন দেয়। যদি তুর্কি এই ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন না নেয় তাহলে ইসরায়েল আরো বেশি হামলা করতে থাকবে, যেখানে তুর্কির অনেক বড় পরিমাণে আর্মি মজুদ আছে। আর এখন পর্যন্ত খবর আসছে যে তুর্কির কোনো আর্মি মারা যায়নি, তাদের যে অ্যাসিড গুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা এটা যে ইরানের ভিতর আজকে যেই কথাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আমেরিকা যখন ইরানের মধ্যে পাইলট খোঁজ করতে এসেছিল তখন সেখানে কি পাইলট ছিল, ওখানে কি ও মারা গিয়েছে কি না। আর ইসরায়েল এটাও দেখছে যে ইরানের ভিতরে আমেরিকার হাতিয়ার তাদের হাতে চলে গিয়েছে, আর পাইলটের কাছে যে ইমার্জেন্সি কিট ছিল সেটাও ইরানের হাতে চলে গিয়েছে। আর এখন প্রবলেম এটা যে এসব জিনিসের মধ্যে যদি পাইলট ওখানে মারা গিয়ে থাকে তাহলে আমেরিকা কি ওর ডেড বডি আনবে? এখন যে অবস্থা জানা গিয়েছে যে আমেরিকা ওখানে যাওয়ার আগে এত বেশি অ্যাটাক করেছিল ওখানে যে যদি বডি থাকে সেটাও জ্বলে গিয়েছে। আপনারা এটা চিন্তা করে দেখেন, আজকে ইরানের ফরেন মিনিস্টার উনি বলেছে আমেরিকা আমাদের কাছে আকুতি মিনতি করছে তাদের সাথে ডিল করার জন্য। আর আপনারা দেখেন আজকে ইরানে আমেরিকাকে তাদের শর্তের লিস্ট সেটা আমেরিকার হাতে দিয়ে দিয়েছে স্ট্রেট অফ হরমুজ খোলার জন্য। তোমরা আমাদের $300 বিলিয়ন দাও, এখান থেকে ফি চার্জ হবে, এটা হবে সেটা হবে, এরপরে স্ট্রেট অফ হরমুজ ওপেন হবে। আর ট্রাম্প এবং জ্যারেড কুশনার তারা বলছে আমরা এদেরকে কিভাবে কন্ট্রোল করব। আর আপনারা চিন্তা করে দেখেন আজকে ইরান বলেছে যে আমরা পারমাণবিক টেকনোলজির উপর আমাদের কাজ চালিয়ে যাব। এখন তারা এটা বলে না যে তারা এটা অ্যাটম বোমের জন্য তৈরি করবে নাকি না। আর ওদিকে কাতার অনেক বেশি সারপ্রাইজ হয়েছে যে তাদেরকে বলা হচ্ছে ইরান থেকে কাতারের ভিতর ইরানের পাইলট আছে, আর কাতার বলছে আমাদের কাছে কোনো পাইলট নেই। আর ইরান বলছে আমাদের 3 জন পাইলট আছে তোমাদের কাছে। আর কাতার আজও বলছে আপনাদের যদি এত বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা আসুন আর দেখে যান, আমরা আপনাদের জন্য আজ পর্যন্ত অপেক্ষা করছি, আপনাদের টিমকে পাঠান, এতে আমাদের কোনো সমস্যা নেই। আর দেখুন আমেরিকা এখন অনেক বেশি চিন্তিত। পেন্টাগন এখন তাদের বলছে আপনারা মিডল ইস্ট থেকে মিলিটারি আড্ডাগুলো সরিয়ে নিন আর মিলিটারি অ্যাসেটগুলো ওখান থেকে উঠিয়ে আনুন, কারণ আমাদের অ্যাসেটগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের বেসগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো রিপেয়ার করতে বছরের পর বছর লেগে যাবে, আমাদের মেনটেনেন্স এরও সমস্যা হচ্ছে, আর অনেক বেশি খরচ আমাদের বহন করতে হচ্ছে। তো আমরা কি করব এখন? আর এখন আপনারা দেখুন তুর্কির আর্মিগুলো যেখানে ছিল ওখানে তাদের অ্যাসেটও ছিল। ওখানে যদি ইসরায়েল হামলা করে তাহলে তাইয়েব এরদোগান তার মাথা থেকে এই কথাটা বের করা উচিত যে জীবনে কোনোদিনও নেটো তাদেরকে সাহায্য করতে আসবে না। আর এটা আপনারা মনে রাখবেন। আপনাদের কি মনে হয় ইউরোপ গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে? প্রশ্নই আসে না। দেখুন রিসেন্টলি যে ইরানের যুদ্ধ হয়েছে সেখানে ইসরায়েল এই পুরো খেলাকে আরেকভাবে দেখছে এবং আমেরিকাও এই পুরো খেলাকে আরেকভাবে দেখছে। আমেরিকার সকল সামরিক আড্ডা মিডল ইস্ট থেকে শেষ করে সেটা ইসরায়েলের মধ্যে নিয়ে আসা হোক, এটা হলো ইসরায়েলের প্ল্যান। আর রিসেন্টলি ইউরোপ আমেরিকাকে বলে দিয়েছে আমরা আপনাদের যুদ্ধে কখনোই যাব না। তাহলে তারা যদি আমেরিকাকে বারণ করে দেয় তাহলে তারা কি তুর্কির পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে? কখনোই না। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।